Hello and welcome back to the discussion on rearrangement reactions যেখানে আমরা কার্বন থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বনে মাইগ্রেশনের আলোচনাগুলো করছিলাম. We have already seen couple of rearrangement reactions. One is the Wagner-Miruin rearrangement, the typical 1,2 shift or Whitmore carbocation rearrangement, and the other is the dienone phenol. এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাকে অনেকে বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট বলে. টিপিক্যাল রিয়াকশানটা হচ্ছে বেঞ্জিল হুইচ ইজ আ 1,2 ডাইকার্বনিল কম্পাউন্ড, সেটাকে যদি অ্যালকোহলিক সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হয় এবং তারপরে অ্যাসিডিফাই করা হয়, তাহলে একটা রিঅ্যারেঞ্জড কম্পাউন্ড পাওয়া যায় যেটার নাম হচ্ছে বেঞ্জিলিক অ্যাসিড, হুইচ ইজ functional group wise alpha hydroxy carboxylic acid. And definitely এখানে rearrangement হয়েছে because দুটো phenyl দুটো আলাদা আলাদা কার্বনিল গ্রুপের সঙ্গে ছিল, but in the product the two phenyls have ended up in the same carbon. The reaction is usually applicable for alpha diketones which are known as 1,2 diketones, যারা alpha hydroxy অ্যাসিডের সল্ট দেয় এবং অ্যাসিডিফিকেশনের মাধ্যমে alpha hydroxy অ্যাসিড দেয়, এবং অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক বোথ আলফা ডাইকিটোনস এবং আলফা কিটোঅ্যালডিহাইডস দুটোর ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায়. ইউজুয়ালি ডাইঅ্যারাইল ডাইকিটোনস অর্থাৎ বেঞ্জিল টাইপের কম্পাউন্ড যেখানে এই সাবস্টিটিউয়েন্টসগুলো হচ্ছে অ্যারোমেটিক রিং, তাদের এক্সেলেন্ট ইল্ড হয়. অ্যালিফ্যাটিক কিটোন যাদের এনোলাইজেবল প্রোটনস আছে, অর্থাৎ এখানে যদি CH3 থাকে বা CH2R গ্রুপ থাকে, তাদের একটা কম্পিটিং অ্যালডল কন্ডেনসেশন হতে পারে বিকজ দোজ গ্রুপস আর কেপেবল অফ এনোলাইজেশন ফর্মিং এনোলেট আয়ন্স হুইচ ক্যান রিয়াক্ট উইথ আদার 1,2 ডাইকিটোনস লিডিং টু অ্যালডল কন্ডেনসেশনস. তাদের ক্ষেত্রে ইল্ডটা কম্প্রোমাইজ হতে পারে. The rate of the reaction is found to be, at least for benzene, it is found to be rate constant multiplied by benzene concentration multiplied by alkali concentration, second order overall, first order with respect to benzene as well as alkali. তো মেকানিজম কী হবে? এটা বেসিক্যালি এই জিনিসটা, এই 1,2 ডাইকিটোন মইটিটা আলফা ডাইকিটোন মইটিটা, ডিউ টু দি প্রেজেন্স অফ দি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস, ইট হ্যাজ আ ভেরি লো লুমো, অর্থাৎ সাসেপ্টেবল টু এক্সট্রিম ইলেকট্রোফিলিসিটি অ্যান্ড সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক. তো হাইড্রক্সাইড এখানে অ্যাটাক করলো, যে কোনোটাই অ্যাটাক করতে পারে বিকজ দিস ইজ সিমেট্রিক্যাল, যে কোনো কার্বনিলেই অ্যাটাক করতে পারে. অ্যান্ড অ্যাটাক করলে এখানে C ডাবল বন্ডেডও ভেঙে যাবে, which is nothing but nucleophilic addition to carbonyl, and you get basically an alkoxide, যেটাকে আমরা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট বা TI বলতে পারি. তাহলে এই রিয়াকশানটা রিভার্সেবল বিকজ দিস ক্যান পুশ ব্যাক অ্যান্ড দিস ক্যান ইজেক্ট দি হাইড্রোক্সাইড. ইফ ইট ডাজ then it goes back, and therefore there is an equilibrium here, and the equilibrium constant is given by the rate of the concentration of the tetrahedral intermediate divided by concentration of benzene multiplied by concentration of alkali. This is a simple equilibrium constant, but instead of the ejecting the hydroxide, আরেকটা জিনিসও এখানে হতে পারে, সেটা হচ্ছে O- পুশব্যাক করলো কিন্তু OH- না বেরিয়ে ফিনাইল মাইনাস মাইগ্রেট করে চলে গেল পাশের অ্যাডজাসেন্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বনে. So this is again migration from carbon to electron deficient carbon, just like Wagner-Miruin, because এই কার্বনিল কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, অ্যান্ড আমি যদি এই বন্ড যেটা ভাঙছি সেটাকে 1,1 নাম্বারিং করি, তাহলে এটা 2 নাম্বারিং হবে, অ্যান্ড দ্যাট শিফট ইজ নাথিং বাট আ 1,2 শিফট, বিকজ 1 আর 1-এর মাঝখানে যে বন্ডটা আছে সেটা মাইগ্রেশনের পরে 1 আর 2-র মাঝখানে হবে, সেই জন্য আমরা এটাকে 1,2 শিফট বলছি. দিস ইজ দি স্লো স্টেপ, অ্যান্ড বাই দিস স্টেপ we end up with a carbon which contains both phenyl groups. এখানে একটা অ্যানায়ন আছে অ্যালকক্সাইড অ্যান্ড আ কার্বক্সিলিক অ্যাসিড প্রেজেন্ট, বাট কার্বক্সিলিক অ্যাসিডের পিকে হচ্ছে রাউন্ড অ্যাবাউট 5 আর অ্যালকক্সাইডের পিকে হচ্ছে রাউন্ড অ্যাবাউট 13, 14, 15, 16 সামথিং লাইক দ্যাট. এখানে তার পাশে একটা ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়িং C ডাবল বন্ডেডও আছে, সো ইট উইল প্রবাবলি বি বিট মোর অ্যাসিডিক যদি এখানে OH থাকে. তো in any stretch of imagination, carboxylic acids are more acidic than ordinary alcohols, and therefore this is actually the conjugate base of this alcohol, and this is the acid, carboxylic acid itself, and therefore this is a strong acid and that's a strong base. Therefore
automatically this will take up a proton from the medium or from a carboxylic acid or from this one itself, and this will give up the proton to give you the corresponding sodium salt. It is a benzylic acid salt, so you can call it benzylate. If you are using sodium hydroxide, you will get sodium salt. If you are using potassium hydroxide, you will get potassium salt. And then you work up, and these things are actually the irreversible process which drives the equilibrium, the initial equilibrium, to its completion. কারণ এখানে একটা রেজোনেন্স স্টেবিলাইজ কার্বক্সিলেট সল্ট তৈরি হচ্ছে, যেটা এই রিয়াকশনটার একটা ড্রাইভিং ফোর্স। If this is the slow step, that is the RDS, then let us assume that the rate constant is K prime. তাহলে রেট কি হবে? K prime multiplied by concentration of the tetrahedral intermediate. But tetrahedral intermediate concentration is actually dependent upon the concentration of benzene and concentration of alkali, because আমরা জানি যে equilibrium constant for the first step is equal to concentration of Ti divided by concentration of benzene multiplied by concentration of alkali. So that stands to reason যে Ti is equal to capital K multiplied by benzene multiplied by alkali. তো আমরা যদি Ti এর কনসেন্ট্রেশনটা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি rate is equal to some rate constant which is a product of K prime and K multiplied by benzene multiplied by alkali, which is this. তো বেনজিলের সঙ্গে ফার্স্ট অর্ডার, অ্যালকালির সঙ্গে ফার্স্ট অর্ডার, যদিও বেনজিন এবং অ্যালকালি দুটোই রেট ডিটারমিনিং স্টেপে ইনভলভ নয়, কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে যেই ইনভলভ সেটা তৈরি করতে গেলে বেনজিল আর অ্যালকালি দুটোই লাগে এবং ফার্স্ট অর্ডারে লাগে। তো আমরা তো এটা জানি যে আরডিএসে সেই সমস্ত রিঅ্যাক্ট্যান্টগুলোই অ্যাপিয়ার করে যারা রেট এক্সপ্রেশনে সেই সমস্ত রিঅ্যাক্ট্যান্টগুলোই অ্যাপিয়ার করে যারা আরডিএসের ইনভলভ থাকে অথবা আরডিএসের আগে ইনভলভ থাকে। এই কানেকশানে তুমি E1CBর রেট এক্সপ্রেশনটাও একবার ঝালিয়ে নিতে পারো, তার সাথে এটা মিল আছে। সো এই যে রিয়াকশানটা, এটা কিন্তু আমাদের কাছে থিমেটিক্যালি কমপ্লিটলি নতুন নয়। থিমেটিক্যালি এটা ওয়াগনার মিরুইন এবং ডাইনোন ফেনলের সঙ্গে সিমিলার ইন এ সেন্স যে ইট ইনভলভস এ মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। বাট এইরকমই একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান আমরা ক্যানিজারো রিয়াকশান যখন পড়েছি তখন দেখেছি। ক্যানিজারোর তো ইন্ট্রামলিকুলার ভ্যারিয়েশন হয়, এবং সেখানে আমরা যদি ফিনাইল গ্লাইঅক্সালের ওপরে ক্যানিজারো রিয়াকশান করি, সেখানে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হয়। ফিনাইল গ্লাইঅক্সাল হচ্ছে এমন একটা 1,2-ডাইকার্বনিল যেটাতে আনসিমেট্রিক্যাল কার্বনিল গ্রুপস আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটো, অ্যারোমেটিক কিটো। তো ফিনাইলের প্লাস আর এফেক্ট আছে, সেই জন্য এই কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি কম, হাইড্রোজেনের সেসব ঝামেলা নেই, সেই জন্য এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি বেশি। স্টেরিক গ্রাউন্ডেও অ্যালডিহাইড carbonyl carbon is more susceptible to nucleophilic attack than a ketone, particularly aromatic ketone, যেখানে ফিনাইলটা বাল্কি গ্রুপ। তো হাইড্রোক্সাইড এখানে অ্যাটাক করবে প্রেফারেন্সিয়ালি, রিজিও সিলেক্টিভলি এখানেই অ্যাটাক করবে, এবং করার পরে ঠিক এইখানে যেরকম টিআই তৈরি হয়েছিল এখানেও একটা এরকম টিআই তৈরি হবে। এখান থেকে OH- বেরিয়ে যেতে পারে, সেই জন্যই রিভার্সিবল সাইন দেওয়া আছে, উল্টো দিকে চলে যেতে পারে। কিন্তু অন দি আদার হ্যান্ড এখানে যেরকম ফিনাইল মাইগ্রেট করছে, এখানে হাইড্রোজেন মাইগ্রেট করতে পারে, হাইড্রাইড মাইগ্রেট করতে পারে, 1,2H shift from carbon to electron deficient carbon. This is again the slow and the RDS step. So we end up with something which contains an alkoxide group and a carboxylic acid group. So proton transfer is inevitable, irreversible proton transfer হয়ে এটা কার্বক্সিলেট হলো আর এটা হাইড্রক্সিল গ্রুপে কনভার্টেড হলো, অ্যান্ড দেন ইউ ওয়ার্ক ইট আপ টু গেট ম্যান্ডেলিক অ্যাসিড। সো বেসিক্যালি বেনজিলিক অ্যাসিড কিন্তু আমাদের একদম নতুন জিনিস নয়, আমরা এটা এর আগে দেখেছি, এটাকে দেখেছি ইন্ট্রামলিকুলার ক্যানিজারো পড়ার সময় আমরা এটাকে দেখেছিলাম। ওকে, সিনথেটিক ইউটিলিটি কী আছে? সিনথেটিক ইউটিলিটি হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড তৈরি করা, এবং যদি আমার কাছে সাইক্লিক 1,2 ডাইকিটোন থাকে তাহলে সেখানে রিং কন্ট্রাকশন হয়। যেমন আমরা এখানে সাইক্লোহেক্সেন 1,2 ডাইওন বানিয়েছি, যেটা আমরা দুভাবে বানাতে পারি। একটা হচ্ছে সাইক্লোহেক্সানোনের আলফা পজিশনকে অক্সিডাইজ করে বাই রাইলি অক্সিডেশন সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে, অথবা সাইক্লোহেক্সানোন নিয়ে তার আলফা পজিশনকে ফাংশনালাইজ করছি বাই নাইট্রোসেটিং ইট, এনলের থ্রু দিয়ে নাইট্রোসেশন হবে। এখানে HNO2 হুইচ ইজ জেনারেটেড বাই মিক্সিং NaNO2 অ্যান্ড HCl ইন সিটু, জেনারেট করলাম HNO2, NO+ তৈরি হলো, এখানে এনল তৈরি হলো, এখানে NO ঢুকলো, NOর করসপন্ডিং নাইট্রোসো করসপন্ডিং টটোমার হচ্ছে অক্সিম। So you can hydrolyze that, and if you hydrolyze that then you get cyclohexane 1,2 dione.
What happens if we subject this thing to benzylic acid rearrangement? Symmetrical carbonyl যে কোনো একটাতে অ্যাটাক করতে পারে, রিভার্সিবল ফার্স্ট স্টেপ অর্থাৎ হাইড্রক্সাইড ইজেক্ট করতে পারে, কিন্তু হাইড্রক্সাইড যদি ইজেক্ট না করে তাহলে আর কি হতে পারে, সেটা হচ্ছে এই কার্বন কার্বন বন্ড মাইগ্রেট করবে, যেরকম আমরা ওয়াগন মিরুইনের ক্ষেত্রে দেখেছি। 1 2 শিফট, এখানে রিং কন্ট্রাকশন হচ্ছে, ওখানে আমরা রিং এক্সপ্যানশন দেখেছিলাম, এখানে রিং কন্ট্রাকশন হবে। এবং এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লেখো তাহলে এরকম দেখতে হলো, যেমন সাইক্লো হেক্সাইল রিং থেকে তুমি কিন্তু সাইক্লোপেন্টাইল রিংয়ে গেলে এবং ইরিভার্সিবল প্রোটন ট্রান্সফার উইল গিভ ইউ the corresponding carboxylate, workup will give you the corresponding alpha hydroxy acid. So that's good, that's okay, we understand that. বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট আর একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড বানানোর জন্য ইউজ হয়। এটা বেনজয়েন কন্ডেনসেশন পড়ানোর সময় নিশ্চয়ই তুমি দেখেছো, কোশ্চেন দেয় অনেক সময় যে বেঞ্জালডিহাইড থেকে ডাইফিনাইল অ্যাসিডিক অ্যাসিড কী করে বানাবো। তো বেঞ্জালডিহাইডের ফার্স্ট অফ অল একটাই মাত্র বেঞ্জিন রিং আছে, ডাইফিনাইল অ্যাসিডিক অ্যাসিডের দুখানা ফিনাইল রিং আছে, বেঞ্জিন রিং আছে। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইন্ট্রোডিউস ইন দ্য মলিকিউল আ সেকেন্ড ফিনাইল রিং অ্যান্ড সাম মোর কার্বনস। তো বেঞ্জালডিহাইডের একটা টিপিক্যাল রিয়াকশান হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইডের প্রেজেন্সে বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশান। তো বেঞ্জালডিহাইড থেকে বেনজয়েন বানিয়ে নিলাম, হুইচ ইজ আলফা হাইড্রক্সি কিটো, এবং দিস উইল ইনভলভ আম্পোলং স্ট্র্যাটেজি। Hopefully you remember that. If you don't, it is a good time to revise your benzoin condensation, which is a very beautiful reaction. তো বেঞ্জয়েন কন্ডেনসেশন হলো, বেঞ্জয়েন কন্ডেনসেশন হওয়ার পরে এটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করে দিলাম। আলফা হাইড্রক্সি কিটোনস আর সাসেপ্টেবল টু অক্সিডেশন, সো দিস বিকামস বেনজিল। নাও ইট ইজ এ সিম্পল ম্যাটার অফ টাইম টু কনভার্ট ইট টু বেঞ্জিলিক অ্যাসিড। বাট বেঞ্জিলিক অ্যাসিডে করলেই তো হলো না, আমাকে বেঞ্জিলিক অ্যাসিড থেকে ডাইফিনাইল অ্যাসিডিক অ্যাসিড বানাতে হবে, এই অক্সিজেনটাকে তাড়িয়ে এখানে হাইড্রোজেন আনতে হবে। উই ক্যান ডু দ্যাট বাই treating this thing with HI and red phosphorus. So deoxygenation hobe, this OH will be knocked off and this hydrogen will come into its place. Exact mechanism you don't have to bother, but we know that phosphorus এর সাথে অক্সিজেনের স্ট্রং বন্ড হয়, কারণ আমরা জানি যে যখন আমরা অ্যালকোহল থেকে অর্গানোব্রোমাইডস বানাই বা অর্গানোক্লোরাইডস বানাই বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড ব্রোমাইড বানাই, আমরা জেনারেলি ফসফরাস বা সালফার রিলেটেড রিয়েজেন্টস ইউজ করি যাতে অক্সিজেনকে তারা টেনে বার করে নেয় এবং by forming strong phosphorus oxygen or sulfur oxygen bonds and halogen gets introduced into there. Okay, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে এই ধরনের কম্পাউন্ডের উপরে আমরা যদি নিউক্লিওফাইল হিসেবে হাইড্রক্সাইড না দিই, যদি হাইড্রক্সাইড দিই তাহলে তো OH মাইনাস ঢুকছে, সেটা ইভেনচুয়ালি ডিপ্রোটনেটেড হচ্ছে এবং আমরা একটা মানে সেটা ইভেনচুয়ালি OH হিসেবে থাকছে এবং আমরা একটা আলফা হাইড্রক্সি অ্যাসিড পাচ্ছি। তো যদি ওইটা না দিয়ে আমরা যদি আরও মাইনাস দিতাম তাহলে কী হতো? আরও মাইনাস দিলে আরও মাইনাস ঢুকতো এবং আরও মাইনাস ঢুকে ওটা ওয়ার হয়ে থাকতো আর CO2 মাইনাস হয়ে থাকতো, কারণ মিডিয়ামে তো বেস আছে, তো CO2 এইচ তো থাকবে না, CO2 মাইনাস হয়ে থাকতো। ওয়ার্কআপ করলে আমরা আলটিমেটলি পেতাম এখানে একটা আলফা হাইড্রক্সি আই সরি আরও মাইনাস দিলে এই কার্বনিলের উপর অ্যাটাক করতো এবং তারপরে এখান থেকে এয়ারটা মাইগ্রেট করে এখানে যেত, এখানটায় O মাইনাস হতো। আমি একটু ভুল বলে ফেললাম, তো লেট মি কারেক্ট মাইসেলফ। আরও মাইনাস দিলে এখানে আরও মাইনাস অ্যাটাক করতো, করে এখানে খুলতো, খুলে পুশব্যাক করতো, অ্যারোমেটিক রিং এদিকে যেত, এটা খুলে যেত, খুলে অ্যালকক্সাইড হতো এবং সেই অ্যালকক্সাইড মিডিয়াম থেকে প্রোটন খেতে পারতো না, তার কারণ এখানে স্ট্রং বেস দেওয়া আছে, যখন ওয়ার্কআপ করবো তখন এটা OH হয়ে যাবে। কিন্তু এই পার্টটা, এটা কিন্তু আগে COH ছিল, এটা কিন্তু OH হয়ে গেছে, এটা কিন্তু এখন ওয়ার হয়ে গেছে, তার মানে আই গেট আলফা হাইড্রক্সি এস্টার ইনস্টেড অফ আলফা হাইড্রক্সি কার্বক্সিলেট। কার্বক্সিলেট হচ্ছে কেন? কারণ এখানে OH ঢুকেছে না, এবার OH এর হাইড্রোজেনটা তো অ্যাসিডিক হয়ে যাবে যে যখন সে CO2H এর পার্ট হয়ে যাবে, সেই জন্য ওই মিডিয়ামে CO2 মাইনাস হয়ে থাকে। কিন্তু এটা যদি OH না ঢুকে যদি ওয়ার ঢোকে তাহলে কী হবে? তো আর তখন আর আয়নাইজ করবে না, তখন অবভিয়াসলি এস্টার ফর্মে থেকে যাবে। একই লজিকে তুমি যদি NH2 মাইনাস দাও, সোডিয়াম অ্যামাইড দাও, তো NH2 মাইনাস এখানে অ্যাটাক করবে, CONH2 হবে, এখানটায় O মাইনাস হবে, AR গ্রুপ মাইগ্রেট করবে, তো তুমি সেখানে এরকম একটা আলফা হাইড্রক্সি অ্যামাইড পাবে ওয়ার্কআপ করার পর। তবে এটা মাথায় রাখতে হবে যে অ্যালকক্সাইড ইউজ করার সময় সব অ্যালকক্সাইড এখানে ইউজ করা যায় না, সমস্ত অ্যালকক্সাইড এখানে সুটেবল নয়, বিকজ আমরা যদি এরকম অ্যালকক্সাইড ইউজ করি লাইক আইসোপ্রোপক্সাইড বা ইথক্সাইড, যাদের না কার্বিনল কার্বনের ওপরে ডোনেবল হাইড্রাইড আছে, তাহলে তারা এই MPVO রিয়াকশান করে ফেলতে পারে, মিরুইন পন্ডর্ফ ভার্লে ওপেনহিউয়ার ইকুইলিব্রিয়াম যেটাকে আমরা বলে থাকি, বা এটাকে তুমি বলতে পারো MPV রিডাকশান। অনেকে এটাকে MPV রিডাকশান বলে, কিন্তু বেসিক্যালি ইট ইজ দ্য মিরুইন পন্ডর্ফ ভার্লে ওপেনহিউয়ার ইকুইলিব্রিয়াম, বিকজ এর রেসপেক্টে দেখতে গেলে ডেফিনেটলি রিডাকশান, হাইড্রাইড খেয়ে ফেলেছে। এর রেসপেক্টে দেখতে গেলে তো এটা ওপেনহিউয়ার অক্সিডেশন বটেই। আইসোপ্রোপক্সাইডের থেকে আমরা
আইসোপ্রোপাক্সাইড থেকে আমরা প্রোপানন পাচ্ছি, অর্থাৎ অ্যাসিটোন পাচ্ছি। সেই জন্য এই রিয়াকশানগুলোকে না সবসময় কাপলড করে বলা উচিত। মানে একটা কেউ যদি রিডিউসড হয় তো কাউকে তো অক্সিডাইজ হতেই হবে, তো এমপিভিও রিয়াকশান আমরা বলতে পারি। তো 1,2 ডাইকার্বনিলের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক তার লুমো লোয়ার হওয়ার জন্য ভালো হয়, এবং সেই জন্য ভ্যারাইটি অফ নিউক্লিওফাইল ইউজ করতে হয়, বারিং আ ফিউ এক্সেপশনস লাইক দিস। কারণ এক্ষেত্রে হাইড্রাইড ট্রান্সফার উইল বি এক্সট্রিমলি ফ্যাসাইল, ওই একই কারণে যে লুমো লোয়ার, এবং সেই জন্য এক্সট্রিমলি ফ্যাসাইল রিয়াকশান হয়। ফাইনালি বেঞ্জিলিক অ্যাসিডে আমাদের একটা জিনিস আর বলার আছে, সেটা হচ্ছে যে যদি আনসিমেট্রিক্যাল কিটোন আমরা নিই, ডাইকিটোন নিই, তাহলে কী হবে। তো আমরা এখানে আনসিমেট্রিক্যাল ডাইকিটোন নিয়েছি, একটা অ্যারাইল আছে আর একটা ফিনাইল আছে। অ্যারাইল মানে ওই ফিনাইলের উপরে কোনো একটা গ্রুপ আছে, একটা বা দুটো গ্রুপ আছে বা অন্য কিছু সাবস্টিটুয়েন্ট আছে। তো আমি জানি না অ্যারাইলের নেচার কি, আমি এখন জানা আমার দরকার নেই। আমি দেখতে চাচ্ছি যে C1-এর ওপর অ্যাটাক হলে কী হবে, C2-এর ওপর অ্যাটাক হলে কী হবে। C1-এর ওপর যদি অ্যাটাক করো তার TI হবে এরকম, এটা যদি TI হয় তাহলে একমাত্র ফিনাইলই মাইগ্রেট করতে পারে, 1 to ফিনাইল শিফট হবে। ফিনাইল শিফট হলে এই কম্পাউন্ড হবে, এবং এই কম্পাউন্ড যদি হয় তাহলে প্রোটন ট্রান্সফার হয়ে এই ইরিভার্সিবল প্রোটন ট্রান্সফার হয়ে এখানটায় OH হবে অ্যান্ড এখানটায় O- হবে, এই বস্তুটা তৈরি হবে। ওকে ফাইন, এটাই হওয়ার কথা। আর যদি C2-র উপরে অ্যাটাক করে, তাহলে কী হবে। যদি C2-র উপর অ্যাটাক করে তাহলে C2-র উপর অ্যাটাক করলো, করে এখানটায় TI হলো, এবারে আর ফিনাইল মাইগ্রেট করার সুযোগ পাবে না, এবার অ্যারাইলই মাইগ্রেট করবে। তো অ্যারাইল যদি মাইগ্রেট করে তাহলে এটা হবে, আবার প্রোটন ট্রান্সফার হবে, প্রোটন ট্রান্সফার হয়ে এটা O- হয়ে যাবে আর এটা OH হয়ে যাবে, হুইচ ইজ বেসিক্যালি দ্য সেম। সো ইট ডাজেন্ট ম্যাটার যে C1-এ অ্যাটাক করছে কি C2-তে অ্যাটাক করছে, উই এন্ড আপ উইথ দ্য সেম কার্বক্সিলেট সল্ট হুইচ অন ওয়ার্ক আপ গিভস দ্য সেম প্রোডাক্ট। তাহলে কোন গ্রুপ মাইগ্রেট করেছে, কোনোটা বেশি মাইগ্রেট করেছে, কোনটা কম মাইগ্রেট করেছে, নাকি একজনই মাইগ্রেট করেছে আর কেউ মাইগ্রেট করেনি, আমরা কিছুই বুঝতে পারছি না। এবং ইনফ্যাক্ট মাইগ্রেশনটা কিন্তু নির্ভর করছে, সেই মাইগ্রেট করবে যার পাশের কার্বনিলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হবে। এখানে যদি ফিনাইলকে মাইগ্রেট করতে হয় তাহলে ফিনাইলের পাশের কার্বনের TI হওয়া দরকার। TI তখনই হবে যদি এই 1 নম্বর কার্বনের নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। অ্যারাইলকে যদি মাইগ্রেট করতে হয় তাহলে C2-তে অ্যাটাক হওয়া দরকার, কারণ তা নাহলে অ্যারাইলের পাশের কার্বনের TI হবে না এবং সেখান থেকে অ্যারাইলের মাইগ্রেট হবে না। তো বুঝবো কী করে। তো দুটো প্রোডাক্টকে আলাদা না করলে আমার বোঝার কোনো চান্স নেই যে কে মাইগ্রেট করেছে। অর্থাৎ বেসিক্যালি আমরা জানতে চাইছি কোথায় নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে। তো আমি আলাদা করে দিয়েছি, কী করেছি, এটাকে বানিয়েছি কায়দা কানুন করে যে এই বস্তুটা বেসিক্যালি লেভেলড, ঠিক আছে। এইটার করেসপন্ডিং একটা আলফা হাইড্রক্সি কিরণ থেকে এসছে ভাবা যায়, মিক্সড বেঞ্জয়েন থেকে এসছে। এবার মিক্সড বেঞ্জয়েন কী করে বানায় সেটা বেঞ্জয়েন কনডেনসেশনটা যারা পড়েছো মনে আছে তারা বলতে পারবে, যাদের মনে নেই তারা আরেকবার দেখে নেবে। তো আমরা ধরো এটা বানিয়েছি কোনোভাবে, এখানে এই লেভেলটা লেভেল করা আছে C14। এবারে যদি পাথওয়ে 1-এর উপর অ্যাটাক করে তাহলে এই TI হলো, ফিনাইলের মাইগ্রেশন হলো, এটা হলো, আবার যথারীতি একই ভুল হয়েছে, এখানে হাইড্রোজেন থাকবে, এই জায়গাটায় মাইনাস হবে। তাহলে আমরা এইটা পেলাম যেখানে কার্বক্সিলেট কার্বনটা লেভেলড। এটাকে যদি অ্যালকালাইন KMnO4 দিয়ে হিট করি না, এটা তো আলফা হাইড্রক্সি কার্বক্সিলেট, এই CC1টা ভেঙে যাবে ভিগরাস কন্ডিশনে, এবং এখান থেকে আমরা একটা কিটোন পাবো আর একটা বাইকার্বনেট আয়ন পাবো যার কার্বনিল কার্বনটা লেভেলড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে যদি C14-এ অ্যাটাক হয়। আর যদি C12-এ অ্যাটাক হয়, অর্থাৎ C2-তে অ্যাটাক করে, যদি এটা 2 হয় তাহলে C2-তে যদি অ্যাটাক করে তাহলে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট অ্যারাইলের পাশের কার্বনে তৈরি হচ্ছে, অ্যারাইল মাইগ্রেট করছে, এবং সেক্ষেত্রে আমরা এই সল্টটা পাচ্ছি, এবং তারপর সেখান থেকে আমরা এই সল্টটা পাচ্ছি। এইখানটাতে এটা ঠিক আছে, এটা OH হয়েছে এবং এটা CO- হয়েছে। এবার এটাকে যদি অ্যালকালাইন KMnO4 দিয়ে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করি, আবার এই বন্ডটা ভেঙে যাবে, এবং এবার আমরা যে বাইকার্বনেটটি পাবো সেখানে বাইকার্বনেটের কার্বনিল কার্বন লেভেলড হবে না, কিন্তু এই কিটোনটা লেভেলড হবে। তাহলে এই জিনিসের ওপরে রিয়াকশান করলে আমার 4খানা প্রোডাক্ট হতে পারে, ডিপেন্ডিং আপন যে C14 না C12 কার উপরে রিয়াকশান করছে। যদি দুটোর উপরেই রিয়াকশান করে তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। এদের মধ্যে বাইকার্বনেট কখনো লেভেল থাকবে, কখনো বাইকার্বনেট লেভেল থাকবে না। তো কিটোন প্রোডাক্টে এবং বাইকার্বনেটের মধ্যে পার্সেন্টেজ C14 কতটা ডিস্ট্রিবিউটেড হয়েছে সেটাকে যদি আমি রেডিওমেট্রিক্যালি মাপতে পারি তাহলে কোন প্রোডাক্ট কতটা আছে সেটা বুঝতে পারবো, এবং কোন প্রোডাক্ট কতটা আছে সেটা যদি বুঝতে পারি তাহলে পাথওয়ে 1 অপারেট করছে না পাথওয়ে 2 অপারেট করছে সেটাও বুঝতে পারবো,
যদি এই কম্বিনেশনটা বেশি হয় তো ডেফিনেটলি পাথওয়ে 1 অপারেট করছে, যদি এই কম্বিনেশনটা বেশি হয় তাহলে ডেফিনেটলি এই পাথওয়ে 2টা অপারেট করছে। অর্থাৎ রেডিও লেভেল কার্বন যদি কিটোনে বেশি থাকে তাহলে এইগুলো বেশি, আর রেডিও লেভেল কার্বন যদি বাইকার্বনেটে বেশি থাকে তাহলে এইটা বেশি। সিম্পল ব্যাপার। এবং এর থেকে আমরা ব্যাক ক্যালকুলেট করে করতে পারি, যদি এইটা তৈরি হয় তাহলে ডেফিনেটলি ফিনাইল মাইগ্রেট করেছে, যদি এইটা তৈরি হয় তাহলে ডেফিনেটলি অ্যারাইল মাইগ্রেট করেছে। তাহলে পার্সেন্টেজ অ্যারাইল মাইগ্রেশন, পার্সেন্টেজ ফিনাইল মাইগ্রেশন আমরা মেপে ফেলতে পারবো, যেটা করেছে। অ্যারাইলের ডিফারেন্ট নেচার, অ্যারাইল কখনো হচ্ছে একটা প্যারাটলাইল গ্রুপ, কখনো প্যারাক্লোরোফিনাইল, কখনো প্যারামিথক্সিফিনাইল। তো আমরা জানি যে এটা ইলেকট্রন রিলিজ করে, মিথাইল ইলেকট্রন রিলিজ করে, ক্লোরিন ইলেকট্রন রিলিজ করে, ক্লোরিন ইলেকট্রন উইথড্র করে, কারণ তার মাইনাস আই এফেক্ট আছে, তার প্লাস আর এফেক্ট অত স্ট্রং নয়। ওএমই তো খুব ভালো রিলিজ করে, কারণ ওএমইর প্লাস আর এফেক্ট আছে। তো নর্মালি সবথেকে বেশি ইলেকট্রন রিচ রিং হচ্ছে এইটা, তারপরে হলো এইটা, কারণ হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট, তারপরে হলো এইটা। অর্থাৎ যদি আমাকে র্যাঙ্কিং করতে হয় তাহলে আমি এটাকে 1 নম্বর গ্রুপ বলবো, এটা 2 নম্বর বলবো, এটা 3 নম্বর বলবো, যেখানে 1 নম্বর হচ্ছে মোস্ট ইলেকট্রন রিলিজিং, 3 নম্বর হচ্ছে লিস্ট ইলেকট্রন রিলিজিং। তো এটা তো মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। সো আমার এক্সপেকটেশন কী হবে? আমার এক্সপেকটেশন হবে যে ফিনাইলের রেসপেক্টে প্যারামিথক্সিফিনাইল বেটার মাইগ্রেটিং গ্রুপ, তার মাইগ্রেশন বেটার হবে। ফিনাইলের রেসপেক্টে প্যারাটলাইল গ্রুপ বেটার মাইগ্রেটিং গ্রুপ, তার মাইগ্রেশন বেটার হবে, কারণ আমাদের একটা পাশে তো ফিনাইল রয়েছে, আমি শুধু অ্যারাইল গ্রুপটাকে ভ্যারি করাচ্ছি, কখনো সেটা 1 নম্বর, কখনো সেটা 2 নম্বর, কখনো সেটা 3 নম্বর। আর সবথেকে খারাপ মাইগ্রেশন আমি এক্সপেক্ট করবো প্যারাক্লোরোফিনাইলের জন্য, বিকজ তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড ফিনাইলের থেকে কম হওয়ার কথা। তো এই পার্সেন্টেজ ক্যালকুলেট করে, পার্সেন্টেজ অফ মাইগ্রেশন আর পার্সেন্টেজ অফ ফিনাইল, সেটা ক্যালকুলেট করেছে, করে দেখা যাচ্ছে যে যখন নাকি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে তখন অ্যারাইল গ্রুপের মাইগ্রেশন ফিনাইলের থেকে বেশি, অর্থাৎ তখন এই পাথওয়েটা অপারেট করছে, পাথওয়ে 2। আর যখন নাকি ইলেকট্রন রিলিজিং গ্রুপ রয়েছে তখন পাথওয়ে 1 অপারেট করছে, অর্থাৎ ফিনাইল মাইগ্রেট করছে। এবং যত ইলেকট্রন রিলিজিং এবিলিটি বাড়ছে তত পাথওয়ে 1 অপারেট করার টেন্ডেন্সি বাড়ছে। তো এটা কি আমাদের যে লজিক, যে মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, তাকে ইনভ্যালিডেট করে দিচ্ছে? না, তা নয়। আমি আগেই বলেছি যে ফিনাইল মাইগ্রেট করবে যদি ফিনাইলের পাশের কার্বনিলটা এফেক্টেড হয়, নিউক্লিওফিলিক অ্যাটাক হয়। অ্যারাইল মাইগ্রেট করবে যদি অ্যারাইলের পাশের কার্বন এফেক্টেড হয়। তা তোমার এই এই সিস্টেমটাতে এই কার্বনিল কার্বনটা মোর ইলেকট্রোফিলিক নাকি এই কার্বনিল কার্বনটা মোর ইলেকট্রোফিলিক, সেটা ডিপেন্ড করে অ্যারাইলের নেচারের ওপরে। অ্যারাইল যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় লাইক 3, তাহলে এই কার্বনিল মোর ইলেকট্রোফিলিক। এই কার্বনিল যদি মোর ইলেকট্রোফিলিক হয় তাহলে নিউক্লিওফাইল এখানেই অ্যাটাক করবে, সেক্ষেত্রে ফিনাইলের কম মাইগ্রেশন হবে, অ্যারাইলের মাইগ্রেশন বেটার হবে, কারণ এইখানটায় অ্যাটাকের তুলনায় এইখানে অ্যাটাকটা মোর ফেভারেবল। আর যদি তুমি অ্যারাইল গ্রুপকে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বানিয়ে দাও, তাহলে ধরো প্যারামিথক্সি, তাহলে সে তো রেজোনেন্স করবে, এই কার্বনিল ইলেকট্রোফিলিসিটি কমে যাবে, নিউক্লিওফাইল এখানে বেশি অ্যাটাক করতে পারবে না, তাহলে অ্যারাইলের মাইগ্রেশন কম হবে, বাই ডিফল্ট এইখানে অ্যাটাক বেশি হবে, ফিনাইলের মাইগ্রেশন বেশি হবে। সো ইলেকট্রন রিলিজিং এবং ইলেকট্রন উইথড্রয়িং নেচারটা actually responsible for the regioselective attack of the nucleophile, which ultimately dictates which group migrates. So it will be foolish to look at the groups, judge their electronic nature and then only decide যে এর migratory aptitude বেশি বলে ও migrate করবে। That doesn't work here. You have to decide যে ওর ইলেকট্রনিক নেচারটা কীরকম। যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে ও ওর পাশের কার্বনিলকে ইলেকট্রোফিলিক করে তুলছে, নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রতি অ্যাক্টিভেট করে দিচ্ছে। So that reaction will be more favorable. আর যদি ইলেকট্রন রিলিজিং হয় তাহলে ও পাশের কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি কমিয়ে দিচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাটাক ডিসকারেজড হচ্ছে, ওর মাইগ্রেট করার চান্স কম, even though its migratory aptitude is greater than that of phenyl. So I hope that this lecture has been somewhat useful for you. I thank you for your patience and I will be seeing you in the next one.